ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্নগুলো আমরা আপনাদের কাছে সলভ করে দিচ্ছি। তো সেই সুবাদে আজকে আমরা সলভ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024 সালে আসা কেমিস্ট্রি প্রশ্নটা, এমসিকিউ প্লাস লিখিত, এই দুটো সেকশন আমি আপনাদের সাথে আজকে সলভ করব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবেন, আপনাদের একটা মাস্ট জিনিস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করা। কারণ আপনি পরীক্ষায় বসবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন না, সেটা কিন্তু না। আপনারা প্রথমে অ্যাডমিশনে প্রশ্ন ব্যাংক সলভ দিয়ে আপনাদের যাত্রাটা শুরু করেন, অথবা চ্যাপ্টার ওয়াইজ করেন, তারপরে প্রশ্ন ব্যাংক সলভে যান। প্রশ্ন ব্যাংকটা খুব ভালোভাবে আপনি যত সলভ করতে পারবেন, আপনার প্রিপারেশন তত বেটার হবে। এবং ওই প্রশ্ন শুধু না, মানে এই প্রশ্নের তো ধরেন যে আপনি আপনার প্রশ্ন ব্যাংকের মধ্যে অ্যান্সার পাবেন, কিছু ব্যাখ্যা পাবেন লিখিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু ভুল থাকে অ্যাপসের মাধ্যমে, বা আপনি অন্য কোনো মাধ্যমে যখন ইয়া করবেন, অ্যাপসের মধ্যে হচ্ছে এআই জেনারেটেড হচ্ছে অ্যান্সার থাকে, অনেক সময় সেটা 100% সঠিক নাও হতে পারে। দেন হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার বই থেকে এইগুলার অ্যান্সার দেখবেন, আপনি হয়তো বুঝতে পারবেন না যে এটা কি। তো দেখা যায় যে আমাদের ক্ষেত্রে যেটা হয়, যে প্যাটার্নটা হয়, আমি হচ্ছে বিগত প্রায় 10 বছর ধরে আমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমাদের অফলাইনে ব্যাচ রয়েছে, অফলাইনে আমরা হাজার হাজার স্টুডেন্টকে পড়িয়েছি, এখনও পড়াচ্ছি আর কি। তো সেই সুবাদে হচ্ছে আমার একেবারে প্রথম স্টুডেন্ট সেই ছিল হচ্ছে, আমি আমার লাইফে আমি 2015 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে সিলেক্টেড হওয়ার পরে আমি হচ্ছে সেই বছরেই ডিসেম্বর মাসে, লাইক হচ্ছে আমি রেজাল্ট পাই হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং আমি সেই বছরই ডিসেম্বর মাসে হচ্ছে আমি একটা স্টুডেন্টকে পড়ানো শুরু করি। আমার এক ব্যাচ মাত্র জুনিয়র, আমি 15 ব্যাচে ছিলাম, সে হচ্ছে 16 ব্যাচের ছিল। সে হচ্ছে নাহিন, সে এখন বর্তমানে ইউএসএতে পিএইচডি করছে স্ট্যাটিস্টিক্স নিয়ে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। তো তাকে পড়ানোর মাধ্যমে আমার প্রথম স্টুডেন্ট লাইফে, মানে স্টুডেন্ট পড়ানোর জার্নিটা শুরু। তো সেখান থেকে আমরা পরবর্তীতে ব্যাচ এবং আরও অন্য স্টুডেন্ট যখন পড়িয়েছি, প্রাইভেট ব্যাচ, বড় বড় ব্যাচে, সেক্ষেত্রে একটা প্রবলেম আপনি ফেস করবেন কিছুদিন পরে, সেটা হচ্ছে যে অধ্যায়ভিত্তিকভাবে আপনি বড় বড় কোচিং যেমন উদ্ভাস বা এসিএসএ আপনারা ক্লাস করার মাধ্যমে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে প্রশ্ন ব্যাংক হয়তো এখনই সলভ করবেন না, কারণ এগুলো হয়তো ইয়ার ওয়াইজ আছে, অথবা হচ্ছে আপনি চ্যাপ্টার ওয়াইজ যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করছেন, তখন হচ্ছে সেখানে কিছু প্রশ্ন সলভ করছেন অন্য অন্য ইউনিভার্সিটির প্রশ্ন মিলে একটা কম্বাইন একটা প্রশ্ন সলভ করছেন। কিন্তু এই যে প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে আপনার ধরেন যে প্রশ্ন ব্যাংকে 100টা প্রশ্ন ছিল, তার মধ্যে প্রায় 20টা প্রশ্নে আপনার সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা আপনাকে উদ্ভাস বা এসিএস কেউ সলভ করে দিবে না, কারণ আপনার সেই সমস্যা সমাধানের জন্য আপনার প্রাইভেট টিউটর লাগবে, প্রাইভেটলি আপনাকে ধরে ধরে সেই সমস্যার সমাধান করে দিতে হবে, এরকম আপনার গাইডেন্স লাগবে। তো এরকম হচ্ছে অনেক স্টুডেন্ট, মানে হাজার হাজার স্টুডেন্ট এই সমস্যাগুলো ফেস করে। সেক্ষেত্রে তারা যদি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করে, সেক্ষেত্রে আমাদের এই কোর্সটা, আমাদের এই প্যাকেজটা তাদের জন্য মারাত্মক লেভেলে হেল্পফুল হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আপনি প্রশ্ন ব্যাংক প্রশ্ন সলভ করছেন, কিন্তু ওই প্রশ্নের আঙ্গিকে কেমন প্রশ্ন কি হতে পারে, বা সেটার বেস্ট অ্যান্সারটা কিভাবে বের করতে হয়, কিভাবে ওই প্রশ্নের জন্য খেয়াল করতে হবে, পরীক্ষার হলে ওই প্রশ্নটা কিভাবে অ্যাড্রেস করতে হবে, কিভাবে হচ্ছে শর্টকাটলি সেই প্রশ্নটা সলভ করতে হবে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করতে হবে, এই ধরনের বিষয়গুলো আপনার একটা গাইডেন্সের দরকার রয়েছে। সো একেবারেই মিনিমাম, একেবারে আপনার একটা বার্গার খাওয়ার টাকা দিয়ে আমরা হচ্ছে আপনাদের জন্য এই কোর্সটা নিয়ে এসেছি। আপনারা জাস্ট রেকর্ডিং ক্লাসগুলো পাবেন, এবং রেকর্ডিং ক্লাসগুলো, এই হাই কোয়ালিটির রেকর্ডিং ক্লাসগুলো আপনারা জাস্ট 2x স্পিড দিয়ে আপনারা একবার গো থ্রো করবেন, একবার হচ্ছে জাস্ট স্কিম করবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার প্রিপারেশনে একটা ভ্যালু আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, আমাদের তাহলে আজকে যে 2025-26 2000 হচ্ছে, হ্যাঁ মানে এটা হচ্ছে 2024-এর প্রশ্ন, কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? এখানে মেবি এটা ভুল এসেছে, এটা একটা, ওকে যাই হোক। সো কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? প্রথম প্রশ্নটা দেখেন হচ্ছে একটু টাফ। হ্যাঁ, প্রথম প্রশ্নটাতে ওরা টাফ দিয়ে, লাইক হচ্ছে আপনার প্রিপারেশন যেটা হোক, বা প্রথম প্রশ্নটাতে আপনাকে একটু ঝামেলায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন কিন্তু চলে এসেছে। হ্যাঁ, সো এই প্রথম প্রশ্নটা খেয়াল করলে দেখবেন যে কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না। সেক্ষেত্রে আপনারা জানেন যে এই যে দ্বিবন্ধনের যে যৌগটা এখানে ইয়াটা হবে, সো দ্বিবন্ধনের যৌগটা এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে, মানে বিক্রিয়া করবে, তার মানে এটা হবে না। আমাদের জিজ্ঞেস করছে যে কোনটা বিক্রিয়া করে না, তাহলে এটা বিক্রিয়া করে। এখন এই যে বাকিগুলো আপনি কিন্তু জানেন না যে কোনটা বিক্রিয়া করবে না। হ্যাঁ, এই যে এই যৌগটা, এটা এগুলো কি আপনি জানেন ব্রোমিনের সাথে এগুলোর কখনো বিক্রিয়া দেখেছেন? সো এই যৌগটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, প্রথমটা করবে, বাট বাকিগুলোর মধ্যে করে কিনা সেটা কিন্তু একটু টাফ। আমরা আমাদের বইগুলোতে এই জিনিসটা ওইভাবে মেনশন নাই, যে এই যে ধরেন যে OH ফেনল, হ্যাঁ এটা কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে, জলীয় ব্রোমিন দিলেই হবে,
অ্যাকুয়াস। সো এইটা কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে এবং এইখানে আপনার বিক্রিয়ার মাধ্যমে এই যে এই জিনিসটা তৈরি হবে, হ্যাঁ, এই যে ব্রোমিন এখানে যোগ হবে, যেহেতু এটা অর্থ প্যারা নির্দেশক। সো অর্থ প্যারা অবস্থানে আপনার এইভাবে ব্রোমিন যোগ হতে পারে, হ্যাঁ, এই বিক্রিয়াটা কিন্তু হয়। তাহলে এই যে এটা বিক্রিয়া করে, এটাও বিক্রিয়া করে, এটাও বিক্রিয়া করে, তার মানে এই তিনটাই হচ্ছে বিক্রিয়া করে। এই তিনটা তাহলে অ্যান্সার হবে না। এই যে ওই যেটা অ্যামিনও একেবারে আপনার সেম বিক্রিয়াটা করে, হ্যাঁ, অ্যামিনও আপনার হচ্ছে সেম বিক্রিয়াটা করে ব্রোমিনের সাথে, আপনার হচ্ছে সেম এখানে যে বিক্রিয়াটা NH2। সো সেম বিক্রিয়াটা করে, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে ঘ নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই প্রশ্নটা, হ্যাঁ, এটা আপনি হচ্ছে হয়তো হেলায় ফেলায় রেখে দিতেন, অথবা জাস্ট আপনি অ্যান্সার দেখে মুখস্থ করতেন যে হ্যাঁ এটা, কিন্তু এই যে এইভাবে বিস্তারিতভাবে সলভের মাধ্যমে আপনার ইনশাল্লাহ একটা ভ্যালু অ্যাড হবে। ওকে, আমরা নেক্সট চলে যাই। কোন যৌগটি টটোমেরিজম দেখায়? হ্যাঁ, এই যে যেই যৌগগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা টটোমেরিজম দেখায়? আপনারা জানি যে টটোমেরিজম হচ্ছে আমাদের সমাণু। সমাণু টপিকটা আমাদের হচ্ছে ইসের জন্য মোটামুটি ভালো ভালো ইম্পর্টেন্ট আর কি, আমাদের সমাণু টপিকটা ভালোই আসে মোটামুটি, হ্যাঁ। তাহলে এই যে এটা হচ্ছে যে কোন যৌগটি টটোমেরিজম দেখায়। সো টটোমেরিজম দেখায় হচ্ছে এই যে এইগুলো, অ্যালকোহল কি টটোমেরিজম দেখায়? না, দেখায় না। তারপর এটা কি দেখায়? না, এইগুলো টটোমেরিজম দেখায় না। অ্যাসিড কি দেখায়? অ্যাসিডও দেখায় না। টটোমেরিজম দেখায় হচ্ছে কিটোন আর ইনল, মানে আপনার টটোমেরিজম দেখায় হচ্ছে কিটোন, এই যে এটা, আর হচ্ছে ইনল, হ্যাঁ, ইনল হচ্ছে মিনস অ্যালকোহল প্লাস এই যে ডাবল বন্ড, এটা হচ্ছে ইনল। এই যে ইন ডাবল বন্ডের আর নল অ্যালকোহলের, হ্যাঁ। কিটোন এবং ইনল টটোমেরিজম দেখায়। কিন্তু ভাই এখানে শেষ করলে হবে না, হ্যাঁ, এই প্রশ্নটা যখন করবেন আপনার টটোমেরিজমের আরও উদাহরণ রয়েছে। টটোমেরিজম কিন্তু শুধু এরা না, আরও এক্সাম্পলস আপনি নোট করেন, বা ওই যে আপনি যে প্রশ্ন ব্যাংকটা সলভ করছেন ওইখানে যদি না পান তাহলে সেখানে আরও এক্সাম্পলস আপনি লিখে রাখেন। সেটা হচ্ছে আপনি গুহ স্যারের বইতে পাবেন, যেখানে কিন্তু শুধু কিটোন আর ইনলই হচ্ছে টটোমেরিজম দেখায় এইরকম না, আরও যৌগ রয়েছে যারা টটোমেরিজম দেখায়। সেই যৌগগুলোর উদাহরণও আমাদের দেখতে হবে। আচ্ছা, আমি দেখি আপনাদের জন্য গুহ স্যারের বইটাই দিয়ে আছে কিনা। হ্যাঁ, ওকে, পেয়েছি। সো গুহ স্যারের বই থেকে আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে আরও যদি কারো কাছে গুহ স্যারের বই না থাকে সেক্ষেত্রে অন্য বইগুলোতে আপনারা দেখেন যে উদাহরণ কতগুলো, কী কী উদাহরণ দেওয়া আছে। সো সেই অনুসারে আপনারা টটোমেরিজমের আরও উদাহরণগুলো শিখে রাখেন, হ্যাঁ, আরও অনেকগুলো উদাহরণ রয়েছে। সো টটোমেরিজম হচ্ছে কিটোন ইনল, এখানে তারপরে আমাদের আরও উদাহরণ রয়েছে। সো এই যে উদাহরণগুলো লিখে রাখেন, ইমিন CH3CH2CH ডাবল বন্ড NH, এই যে ইমিন, তারপরে অ্যামিন, হ্যাঁ, এইগুলো হচ্ছে টটোমেরিজম দেখায়। মানে এখান থেকে আপনার হচ্ছে এই জিনিসটা হবে NH2, এই যে এখান থেকে এই জিনিসটা হবে। তাহলে এটা হচ্ছে একটা আরেকটা উদাহরণ, 2 নম্বর উদাহরণ। তারপর হচ্ছে নাইট্রোসো এবং ইথানল অক্সিম এরকম টাইপের, ডায়াজো রয়েছে, হ্যাঁ, আরও অনেকেই কিন্তু দেখায়, হ্যাঁ। আচ্ছা, কিটোন ইনলের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার কিন্তু এই যে বেনজিনের কিটোন ইনল হলেও সেটাও কিন্তু আপনার টটোমেরিজম দেখাবে, হ্যাঁ। বেনজিনের যদি কিটোন ইনল হয়, লাইক হচ্ছে বেনজিনের মধ্যে তখন এই যে CO তারপরে CH3, এই যে বেনজিনেরও টটোমেরিজম কিন্তু হবে, হ্যাঁ। বেনজিনের মধ্যে যদি থাকে তাহলে সেটাও টটোমেরিজম হবে, লাইক হচ্ছে COH হয়ে গেল, ডাবল বন্ড হচ্ছে CH2, এই যে বেনজিনেরও কিন্তু টটোমেরিজম হবে। তাহলে হচ্ছে যে ইমিন অ্যামিন আর হচ্ছে বেনজিনের মধ্যে আমরা হচ্ছে পেলাম অ্যাসিটোফেনন, এইটা অ্যাসিটোফেনন বা কিটোন। আর আরও হচ্ছে অ্যামাইডো গঠন হয়, ইমিডল হয়, হ্যাঁ, অ্যামাইডো ইমিডল এটাও লিখে রাখেন। অ্যামাইডো হচ্ছে লাইক NH2 C ডাবল বন্ড ও NH2, এই যে এটার নাম হচ্ছে অ্যামাইডো। আর ইমিডল হচ্ছে NH ডাবল বন্ড COH NH2, এই যে এইগুলাতে তাহলে টটোমেরিজম হবে, হ্যাঁ। তাহলে এই 2, তারপরে হচ্ছে উদাহরণ 3, উদাহরণ 4, এইগুলা। সো এগুলাতে আপনার টটোমেরিজম হবে এখানে, হ্যাঁ, এটা আমরা দেখেছি। ওকে, নাইট্রোর মধ্যেও একটা অক্সিমিনো, এগুলো আমাদের খুব একটা কমন না, তবে কমনগুলো আমি দেখাই দিলাম। এই যে এই 4টা কিন্তু টটোমেরিজম হবে। তাহলে শুধু ধরেন যে এই প্রশ্ন করে চলে গেলেন, তাহলে কিন্তু আবার পরবর্তীতে আবার টটোমেরিজম নিয়ে প্রশ্ন আসলো, তখন আমাদের এই উদাহরণগুলোর মধ্যে দিয়ে দিল, তখন কিন্তু আমরা ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, সো এই যে এইভাবে করে প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। তারপর একটা নির্দেশকের PK ইন এর মান 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সর্বোত্তম? তাহলে নির্দেশকের যে টাইট্রেশন গ্রাফ রয়েছে সেই গ্রাফের দিকে একটু খেয়াল করবেন। আমাদের ওই নির্দেশকের যে টাইট্রেশন গ্রাফ সেইগুলার মানে কোন গ্রাফের কথা আমি বলতেছি, যে এই গ্রাফের কথা বলতেছি, এই যে এই গ্রাফগুলা, হ্যাঁ, এই যে ধরেন যে এইভাবে গিয়ে এই যে নির্দেশকের এই গ্রাফগুলা। সো এই গ্রাফগুলাতে
যেই নির্দেশকটা তীব্র সেই নির্দেশকটা সেই অনুসারে মানে যেটা তীব্র ওই প্রকৃতির নির্দেশক ব্যবহার করতে হয়। তাহলে এই নির্দেশকের এটা হচ্ছে 9.3 মানে ক্ষার, হ্যাঁ। তাহলে তীব্র নির্দেশক সবসময় তীব্রকে ফলো করে, এইভাবে মনে রাখবেন যে নির্দেশক হচ্ছে নিজে দুর্বল বাট সে ভালোবাসে হচ্ছে তীব্রকে, হ্যাঁ, তীব্রকে ভালোবাসে। তাহলে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড যেখানে রয়েছে সেটা হবে। তাহলে এটা কি হচ্ছে তীব্র ক্ষার? না, এটা তীব্র ক্ষার না, এটা দুর্বল অ্যাসিড, এটা তীব্র ক্ষার, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার, খ নাম্বার হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে দুর্বল, এটাও হবে না, এটা হচ্ছে এটা তীব্র যদিও এটাও হতে পারে Na2CO3, তবে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে NaOH, এটা এই অ্যান্সারটাও কিন্তু হতে পারে, হ্যাঁ, Na2CO3 এটাও কিন্তু তীব্র ক্ষার। আচ্ছা, যাই হোক কনফিউশন না লাগায় আমাদের এটাও অ্যান্সার হতে পারে, এটাও হতে পারে, তবে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে ওই 2 নাম্বারটা। 2 নাম্বারটা আমাদের মানে আমাদের সিলেবাস বইটি অনুসারে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে এটা। ওকে, 48 পরে 49, নিচের বিক্রিয়াটির নাম কি? CH3CONH2, এখান থেকে ব্রোমিন মানে অ্যামাইড থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আপনার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে CH3NH2O, এটা তো হচ্ছে হফম্যান, হ্যাঁ, এই যে হফম্যান, এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হ্যাঁ, হফম্যান। ওকে, হফম্যান বিক্রিয়াটা তাহলে এটার মাধ্যমে হফম্যান বিক্রিয়াটা একবার মনে হয়ে গেল। একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? হ্যাঁ, এই যে এই টাইপের প্রশ্ন 2বার আসলো, ইনশাল্লাহ আরো আসবে। তো এই যে একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে, মানে আপনারা এইভাবে চিন্তা করবেন এগুলো, যে এইগুলোর যদি আপনি 1 মোল নেন, হ্যাঁ, 1 মোল 22.4 লিটার আয়তন দখল করে এসটিপিতে, তো সবার 1 মোল 22.4, 1 মোল 22.4 হবে। তাহলে যার হচ্ছে আপনার 1 মোল, এটার হচ্ছে 1 মোল কত? এটার 1 মোল হচ্ছে 28, এটার 1 মোল হচ্ছে 32, এটার 1 মোল হচ্ছে 17, এটার আর্গনের 1 মোল কত? আর্গনের হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, দ্যাট মিনস হচ্ছে এটাও বেশি হবে, হ্যাঁ, এটা হচ্ছে আর্গন, হিলিয়াম, নিয়ন, তারপর হচ্ছে আর্গন 36। সো এইগুলা তাহলে এই যে ভর হিসাবে আপনার অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে পাতলা মানে সবচেয়ে লাইট গ্যাস, সো সেটার 1 গ্রামেই সবচেয়ে বেশি আয়তন দখল করবে, ঠিক আছে, যেইভাবে আমি হিসাব করেছি, মানে এই যে আপনার 17 গ্রাম অ্যামোনিয়া দখল করবে 22.4, তাহলে 1 গ্রাম দখল করবে আপনার ধরেন যে 22.4 ভাগ 17, তার মানে এগুলো ডিপেন্ড করতেছে ব্যস্তানুপাতিক অনুসারে, মানে 1/28 এইভাবে ডিপেন্ড করতেছে, হ্যাঁ, 1/32, 1/17 এইভাবে ডিপেন্ড করতেছে, 1/36 এইভাবে আপনার আয়তন দখলটা এইভাবে নির্ণয় করতে পারবেন। আচ্ছা, কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত? হ্যাঁ, ডি অরবিটালে যে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার ওইগুলো হচ্ছে আপনার অক্ষ বরাবর অবস্থিত, এই যে এইগুলো, হ্যাঁ, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এটা অক্ষ বরাবর অবস্থিত। আর এই যে এই সব জিনিসগুলো জেড তো বলতে কিছু নাই, এটা এখানে এটা হবে না, এটা হচ্ছে অক্ষ বরাবর অবস্থিত, এটা জন্য মারা খেয়ে গেল। সো এইগুলো কিন্তু 45 ডিগ্রি, হ্যাঁ, এই যে এখানে যখন আপনার ডি এক্স ওয়াই থাকে দ্যাট মিনস হচ্ছে এটা এক্স আর ওয়াই অক্ষের মাঝখানে অবস্থিত, এরকম 45 ডিগ্রিতে অবস্থিত, হ্যাঁ। আর এদের কোয়ান্টাম সংখ্যা কিন্তু ওই যে একটা এটা আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা একটু দেখে নেন, যে এদের কোয়ান্টাম সংখ্যা কিন্তু র্যান্ডমলি না, হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যাতে একটু ঝামেলা রয়েছে। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, প্রমাণ দ্রবণ তৈরিতে আপনার ওই যে টাইট্রেশনের ওইখানে আপনারা যখন নির্দিষ্ট পরিমাণ দ্রবণ তৈরি করেন, বুলেট দিয়ে তো টাইট্রেশন করা হয়, ঢালা হয়, পিপেট দিয়ে একটা পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর করা হয়, মেজারিং সিলিন্ডার দিয়েও আপনারা নির্দিষ্ট প্রমাণ দ্রবণ তৈরি করা যায়, তবে সেটা অনেক বেশি হইতে হবে। আমাদের হচ্ছে যে মিনিসকাস এই প্রবলেমটা রয়েছে, তো সব প্রবলেম বিবেচনা করে সেটা অ্যান্সার হবে আয়তনিক ফ্লাক্স দিয়ে সবচেয়ে ভালোভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। নিচের কোন অণুটি সামগ্রিক ডাইপোল সর্বাধিক? অণুগুলা একটু বড় বড়, আচ্ছা আমরা এটা ব্যাখ্যা করি, দেখেন নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক, হ্যাঁ, নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক? সো আমাদের প্রথম যেটা দেওয়া সেটা হচ্ছে সি, তারপরে ডাবল বন্ড সি, এরপরে হচ্ছে এগুলাতে এই যে ব্রোমিন, হ্যাঁ, এই যে ব্রোমিন, তাহলে ব্রোমিনের সাথে কার্বনের পার্থক্য খুব একটা বেশি হবে না। তো যাই হোক, এগুলো হচ্ছে কিন্তু এই যে এটা কিন্তু sp2 সংকরান, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরান হয়, আর sp2 সংকরান কিন্তু সমতলীয়, দ্যাট মিনস হচ্ছে এই পুরা যৌগটা কিন্তু সমতলীয়, হ্যাঁ, এই যৌগটা সমতলীয়, এই যেটা আপনি তথ্য একটা জানলেন, এখানে সবগুলো ব্রোমিন এবং কার্বনগুলো একই লেভেলে থাকবে, sp2 যদি হয় তখন এই জিনিসটা হয়, তাহলে এখানে যখন একই লেভেলে থাকবে এইগুলো তখন হচ্ছে আপনার কাটাকাটি হয়ে যাবে, মানে এইদিকে ব্রোমিন থাকবে 120 ডিগ্রিতে ব্রোমিন থাকবে, আর নর্মালি sp3 সংকরান হলে সেখানে কি হয় না, সেখানে হচ্ছে আপনার পোলারিটি কম হয়, হ্যাঁ। তারপরে COCl2, এটা যদি দেখি COCl2, সি তারপরে এখানে ডাবল বন্ডে ও থাকবে আর বাকি হচ্ছে Cl থাকবে, তার মানে এইগুলোতেও হচ্ছে sp2 সংকরায়ন, তখন হচ্ছে এই যে এইটার যে আপনার ডাইপোল মোমেন্ট, আর এই ডাইপোল মোমেন্টগুলোর মাধ্যমে মানে এই ডাইপোলগুলোর মোমেন্ট হচ্ছে লব্ধি মোমেন্ট ধরেন হচ্ছে এই দিক দিয়ে, সো সেই লব্ধি মোমেন্ট আর এটা তখন হচ্ছে কাটাকাটি হয়ে যাবে, এটাও ইয়াটা কম থাকবে, হ্যাঁ, আমাদের হচ্ছে ডাইপোল মোমেন্টটা কম থাকবে, তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তারপরে HCHO,
তো এটা হচ্ছে সি ডাবল বন্ড ও, তারপরে হাইড্রোজেনগুলো এইভাবে থাকবে। সো হাইড্রোজেনগুলোতে তো আর আপনার ডাইপোল হবেই না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হাইড্রোজেনগুলোর এগুলা হবে না, এখানে শুধুমাত্র এই দিকে একটা আপনার ডাইপোল মোমেন্ট পি থাকবে। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট ওই যে ফিজিক্সের যে রাশিটা সেটা, হ্যাঁ, এটা পি থাকবে, ওটা ভেক্টর রাশি, এই জন্য ওটা লব্ধি বের করতে হয়। আর বিএফ থ্রিতে আমি বললাম যেটা, যে sp2 সংকরায়ন হবে, হ্যাঁ, বিএফ থ্রিতে এই বয়ফ্রেন্ড থ্রি এটাতে হচ্ছে sp2 এই সংকরায়নটা হবে, এবং এই সংকরায়নে আপনার লব্ধি 0 হবে, হ্যাঁ, 120 ডিগ্রিতে থাকবে, লব্ধি 0 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে, এটাও হচ্ছে না, সো অ্যান্সার হচ্ছে এটা HCHO, এটাতে আপনার ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হবে। ওকে, তারপর আমাদের একটা বিক্রিয়া NH4 2CO3, ওইখান থেকে NH2 প্লাস CO2 প্লাস H2, এই বিক্রিয়া CO3 মাইনাস আয়ন কি হিসাবে কাজ করে? নর্মালি হচ্ছে CO3 মাইনাস এই আয়নটা কি হিসাবে কাজ করে? ওকে, তো এটা আমরা একটু অ্যানালিসিস করি। নর্মাল সিচুয়েশনে যদি আপনি যান, হ্যাঁ, মানে নর্মালি আপনি যদি চিন্তা করেন যে লাইক H2CO3তে আপনি এখানে হচ্ছে কি হবে, লাইক এটার সাথে যদি পানি দেন তাহলে এটা হচ্ছে CO3 2 মাইনাস আর হচ্ছে H3O প্লাস, ধরেন যে এরকম হইলো, হ্যাঁ, বা HCO3 মাইনাস এরকম হইলো। তো এটা হচ্ছে ব্রনস্টেড লাউরির নীতি অনুসারে আমাদের এই জিনিসটা হয়, হ্যাঁ, ব্রনস্টেড লাউরি। সো ব্রনস্টেড লাউরির ইয়া অনুসারে আপনার এটা যদি হয় তাহলে যে এ হচ্ছে হাইড্রোজেন ত্যাগ করছে, হাইড্রোজেন যারা দান করে ওরা কি ভাই, হাইড্রোজেন যারা দান করে ওরা অ্যাসিড, আর হাইড্রোজেন যারা গ্রহণ করে, তার মানে এটা হাইড্রোজেন দান করতে পারছে, সো এ হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে আবার হাইড্রোজেন কখনো গ্রহণ করতে পারবে, দ্যাট মিনস সে অনুবন্ধী ক্ষার। তাহলে এই হিসাবে যে কার্বনেট আয়ন কিন্তু অনুবন্ধী ক্ষার হয়, ক্ষারীয় হয়, কিন্তু এইখানে আমাদের এই বিক্রিয়াটা দেয় নেই, আমাদের অন্য একটা বিক্রিয়া দিয়েছে। আমরা আমাদের বিক্রিয়া নিয়ে তাহলে কাজ করি, চলেন আমাদের বিক্রিয়া নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিভাবে হবে। আমাদের বিক্রিয়া নিয়ে যদি আমরা কাজ করি, আমাদের বিক্রিয়া নিয়ে কাজ করলে NH4 2CO3, এটা NH4 2CO3, এটা থেকে হচ্ছে অ্যামোনিয়া হয়েছে, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, আর পানি হয়ে গেছে। সো এইখানে NH4 ওরা হচ্ছে প্লাস দুইটা, আর CO3 2 মাইনাস, এই যে একে জিজ্ঞেস করছে যে এ কেমন, এ কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই যে কার্বনেট যে আয়নটা, এই আয়নটা আসলে কি করছে? এই আয়নটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অক্সিজেনও একটা কমে গেছে। অ্যামোনিয়া, আপনি যদি কার্বনেট নিয়ে ঝামেলা হয় তাহলে অ্যামোনিয়া হিসাবে বের করেন, অ্যামোনিয়া হচ্ছে প্রোটন দান করছে, সো অ্যামোনিয়া হচ্ছে, যারা প্রোটন দান করে ওরা হচ্ছে অ্যাসিড, যারা প্রোটন গ্রহণ করে ওরা হচ্ছে ক্ষার। তাহলে আর ইলেকট্রন, অ্যামোনিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে, মানে প্রোটন দান করে দিচ্ছে, হ্যাঁ, অ্যামোনিয়া আপনার প্রোটন দান করছে, সো প্রোটন দান করে সেটা হচ্ছে অ্যাসিড হিসাবে তাহলে আচরণ করতেছে অ্যামোনিয়া। ওকে, সো যেহেতু অ্যামোনিয়া অ্যাসিড, সুতরাং এই যে এটা হচ্ছে আপনার ক্ষার হবে, হ্যাঁ, এর অ্যান্সার হচ্ছে হবে ক্ষারীয়। অ্যামোনিয়া যেহেতু অ্যাসিড আমরা বের করতে পেরেছি, সো একটা অ্যাসিড হলে আরেকটা ক্ষারীয় টাইপের হবে, হ্যাঁ, সো এটা হচ্ছে ক্ষার হবে CO3 2 মাইনাস। তাহলে এই প্রশ্নটা একটু ঝামেলা। আমরা তাহলে দেখলাম যে অ্যামোনিয়া এটা যদি হচ্ছে অ্যাসিড হয় তাহলে সেই পরেরটা হচ্ছে ক্ষার হবে। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? আচ্ছা, এটাও মোটামুটি সহজ। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মানে ইলেকট্রন লোন পেয়ার একটা মাত্র, এবং এখানে একটা জিনিস মেনশন করেছে যে একটি মাত্র, হ্যাঁ, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি, যে একটি এই শব্দটা দেখতে হবে। তাহলে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, তো আপনি যদি এই যে CH3+ দেখেন, এখানে কোনো ইলেকট্রন নাই, এটাতে কোনো ইলেকট্রনই নাই, এটাতে একটা নিঃসঙ্গ জোড় আছে, কারণ হচ্ছে যে সি আপনারা যে 3টা হাইড্রোজেন ধরেন লাগাইছেন, হ্যাঁ, 3টা হাইড্রোজেন অ্যাড করলেন, আর এই যে মাইনাস, যেটা এই যে মাইনাসের জন্য এটা হচ্ছে নিঃসঙ্গ লোন পেয়ার। NH4 তো কোনো ইলেকট্রন নাই, NH2তে আপনার দুইটা অলরেডি আগের একটা ছিল, NH3তে তো 3টা থাকে, এই যে NH2, তখন এই যে এই হাতটা ভেঙে গিয়ে এখানে কিন্তু এই হাতের পরিবর্তে একটা মাইনাস চার্জ হয়ে গেছে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুইটি, তাহলে এটাও হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, একটি নিঃসঙ্গ জোড় হচ্ছে এইটা। সমুদ্রপৃষ্ঠ হচ্ছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? সমুদ্রর হচ্ছে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় স্ট্র্যাটোমণ্ডল, হ্যাঁ, স্ট্র্যাটোমণ্ডল। আপনার ঝড় বৃষ্টি টিষ্টি সব হচ্ছে কিন্তু ট্রপোস্ফিয়ারে হয়। হাইড্রাজিন অণুতে এই বন্ধন কোণ কত? হাইড্রাজিনের তাহলে আপনার হচ্ছে বন্ধন কোণ মানেই হচ্ছে সংকরায়ন টঙ্করায়নে যাবে। সো এখানে হাইড্রাজিন, নাইট্রোজেন এটার সাথে হচ্ছে
আরেকটা নাইট্রোজেন এরকম ভাবে লাগানো থাকবে, এইদিকে হাইড্রোজেন এইদিকে হাইড্রোজেন, হ্যাঁ ওইদিকে হাইড্রোজেন এদিকে হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে আপনার হাইড্রাজিন এই অণুটা। তো এই অণুতে অবশ্যই যে মুক্ত জোড় রয়ে গেছে, আর এটা তো অ্যামোনিয়ার মতোই, জাস্ট আরেকটা নাইট্রোজেনের সাথে লাগছে, তো সেটাতে কোনো সমস্যা নাই। এগুলো হচ্ছে sp3 সংকরায়ন, হ্যাঁ sp3। সো sp3 সংকরায়নে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়ার কথা, বাট ওই যে অ্যামোনিয়ার মতো মুক্ত জোড় তো রয়ে গেছে, সো মুক্ত জোড় থাকার কারণে 107 ডিগ্রি হবে অ্যান্সার, ঠিক আছে। কোন যৌগটি সবচেয়ে বেশি অম্লীয়? তো এগুলা তো অম্লীয় হয় না, এই বেনজিন অম্লীয় না, মিথেন অম্লীয় না, তাহলে অ্যান্সার হচ্ছে সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ। এটা আপনার অনুধাবন প্রশ্নের জন্য অনেক পড়েছেন। আচ্ছা, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে? আচ্ছা, এটা একটা সুন্দর প্রশ্ন দিয়েছে, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে। আমরা অ্যালকিনের কথা বলছি, তো অ্যালকিন যদি হয় লাইক CH3 CH ডাবল বন্ড CH2 আলোক সমানতা দেখাবে না? দেখাবে না। CH3 তারপরে CH2 তারপরে CH ডাবল বন্ড CH2, কাইরাল কার্বনকে এখানে রাখা যায় না? রাখা যায় না। কিন্তু আমরা যদি এটা মুছে দেই, মানে হচ্ছে ধরেন যে আপনার এই যে 2টা মুছে দিয়ে দেন এখানে হচ্ছে আপনার আরেকটা যদি CH3 দিয়ে দেই, তাহলেই কিন্তু এই যে এই কার্বনটা তখন কাইরাল হয়ে যায়, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5, তাহলে 5 কার্বনের এটা সমানতা প্রদর্শন করবে। নিচের কোন আয়নের ঘনমাত্রায় আমাদের বলছে যে এই যে কোষটা, এই কোষের সেলের বিভব প্রমাণ সেল বিভবের থেকে বেশি হবে। তাহলে আসেন এটা হচ্ছে আমরা সুন্দর মতো সলভ করি। দেখেন কিভাবে, এই যে আমাদের হচ্ছে নর্মালি ই সেল সমান সমান হচ্ছে ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই NF লন, এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ এই বিক্রিয়াটা হচ্ছে আপনার এই পাশের গুলো উপরে লিখতে হয়, জিঙ্ক 2+ আর Fe2+, এই যেগুলো উপরে লিখবেন, জিঙ্ক 2+ আর Fe2+, এটা উপরে লিখবেন। আর ওই পরেরটা মানে যে এটা তো লিখতে হবে না, এটা বাদ, আর এটা হচ্ছে নিচে লিখবেন। এই হচ্ছে আমাদের অবস্থা, এবং এটা সমতা করতে হবে বিক্রিয়াটা। তো এখানে চার্জ 3, এখানে যদি আপনি 2 দিয়ে গুণ দেন মানে স্কোয়ার হবে, তাহলে তখন 3 দুগুণে 6, তাহলে এখানে স্কোয়ার করে দিলে 2 দুগুণে 4 আর 2 6, এই যে এইভাবে। সো এখন বলছে হচ্ছে আমাদের এই সেল বিভবটা সেটা হচ্ছে প্রমাণ সেল বিভব থেকে বেশি হইতে হবে, হ্যাঁ। মানে এই যে এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে প্রশ্নের শর্ত। তো এই শর্তের জন্য লন এই ভিতরে যে জিনিসটা এটার মান হচ্ছে মাইনাস আসতে হবে, মাইনাস আসলে ওই মাইনাস আর এই মাইনাস মিলে এই যে মাঝখানে একটা প্লাস হয়ে যাবে। সো যখন প্লাস হয়ে যাবে তখন আমাদের ই সেলের মানটা যোগ হয়ে বেশি আসবে। সো লনের মান মাইনাস আসতে হলে নিচের এগুলা বড় হইতে হবে, হ্যাঁ নিচের এটা বড় হইতে হবে। সো নিচের এটা বড় হবে কখন? নিচের এটা বড় হবে হচ্ছে যখন এই যে এইটা হবে, এদের মানটা বড় হবে, ঠিক আছে, তখন হচ্ছে নিচের রাশিটা বড় হবে এবং তখন আমাদের এই অ্যান্সারটা হবে এটা। ওকে, সো এই হচ্ছে আমাদের MCQ এর অংশটা শেষ। এখন আমরা লিখিত অংশটা স্টার্ট করব। আমরা চলে আসলাম তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 সালের রসায়নের লিখিত অংশের প্রশ্নটা। আমাদের প্রথমে একটা অর্গানিকের লিখিত অংশ এসেছে, তাহলে অর্গানিক দেখেন কত ইম্পর্টেন্ট আপনার লিখিত প্রশ্ন পারার জন্য। অর্গানিকের লিখিত প্রশ্ন বারবার আসছে, প্রতিবারই অর্গানিকের ভালো ভালো প্রশ্ন আসছে। এখানে আমাদের বলছে হচ্ছে তবে আপনি পার্শিয়াল মার্কস পাবেন, চিন্তিত হওয়ার কিছু নয়, আপনি পুরো অর্গানিকটা ছেড়ে দিবেন না, হ্যাঁ আপনি কিছু না কিছু তো পারেন। সো কিছু পারলে আপনি পার্শিয়াল নাম্বার ক্যারি করতে পারবেন। সো অর্গানিকটা সম্পূর্ণ ছেড়ে না দিয়ে আপনি পার্শিয়াল অ্যান্সার করে আসেন, যতটুকু পারেন অ্যান্সার করে আসেন, ইনশাল্লাহ ওই অনুসারে নাম্বার পাবেন। এখানে যেমন দেখেন যে প্রথমে কিছু অংশ খুবই সহজ রয়েছে, পরেরটা আপনি নাই পারতে পারেন, একটা দুইটা না পারতে পারেন, কিন্তু আপনি পার্শিয়াল নাম্বার পাবেন। তাহলে এই যে CH3OH, এই যে দেখেন আপনার যৌগটা CH3OH, এখান থেকে শুরু, আমাদের X বের করতে হবে, এটা হচ্ছে CH3Cl। তো CH3OH এই অ্যালকোহল থেকে যদি আপনাকে CH3Cl বানাইতে হয়, মানে অ্যালকাইল হ্যালাইড বানাইতে হয়, আপনার হাজারটা অপশন রয়েছে। কি কি অপশন আছে? অনেক অপশন। আপনি যে PCl5 দিতে পারেন, PCl3 দিতে পারেন, SOCl2 দিতে পারেন, ZnCl2 দিতে পারেন, অনেক অপশন রয়েছে, হ্যাঁ এগুলা দিয়ে আপনি যে কোনো একটা লিখলে আপনার হচ্ছে X তাহলে বের হয়ে যাবে। তারপর হচ্ছে CH3Cl থেকে CH3Cl, এখান থেকে আপনাকে বানানো হচ্ছে CH3CN মানে সায়ানাইড। তো সায়ানাইড দিতে হলে আপনাকে যে পটাশিয়াম সায়ানাইড দিতে হবে KCN, হ্যাঁ এগুলো বিক্রিয়ার সংকেত এবং বিক্রিয়ার শর্ত। বিক্রিয়ার শর্তগুলো হচ্ছে যেগুলো আপনি যেটা দিবেন ওই অনুসারে শর্তটা হবে, যে এটা জলীয় দ্রবণে নাকি অম্লীয় দ্রবণে না কিভাবে কি সেটা শর্ত। পটাশিয়াম সায়ানাইড যখন দিবেন, পটাশিয়াম সায়ানাইড হচ্ছে জলীয় দ্রবণে, এভাবে এটা হচ্ছে শর্ত। তারপর হচ্ছে তাহলে আপনার Y পেয়ে গেলাম, হ্যাঁ তারপর সায়ানাইড থেকে আপনাকে এই যে সায়ানাইড থেকে CH3CN, সায়ানাইড থেকে তৈরি হচ্ছে CH3CH2
NH2, এই যে এই যৌগটা। তো সায়ানাইডের দেখেন এখানে 2 কার্বন অলরেডি আছে, এখানে 2 কার্বন, মানে এটা বড় মনে হচ্ছে যদিও, তবে দুইটাই 2 কার্বন। আচ্ছা, এখন সুন্দর মতো দেখেন যে এইখানে আমরা যদি অনেকগুলো হাইড্রোজেন ঢুকেছে, হ্যাঁ, সো হাইড্রোজেন ঢুকবে হচ্ছে, আপনি এই যে জাইমান হাইড্রোজেন দেন এবং এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দেন, তাহলে আপনার এটা হচ্ছে বিজারিত হয়ে আপনার এই অ্যামিন তৈরি করবে। হ্যাঁ, সায়ানাইডকে বিজারিত করে অ্যামিন তৈরি করা যায়। তাহলে এটা হচ্ছে আপনার জেড এর অ্যান্সার পেয়ে গেলেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। ওকে, সো এটা পেয়ে গেলেন। দেন হচ্ছে এবার আসেন হচ্ছে এই CH3CH2NH2, এইটা এই অ্যামিন থেকে আপনার হচ্ছে HNO2 দেওয়া হচ্ছে নাইট্রাস অ্যাসিড, তারপরে P+Q+ পানি। তো দ্যাট মিনস এখান থেকে পানি বের হয়ে গিয়েছে, সো আরেকটা তো হচ্ছে নাইট্রোজেন বের হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে পানি আর আরেকটা হচ্ছে নাইট্রোজেন বের হবে, এই যেটা হচ্ছে আপনার কিউ। তাহলে এই যে নাইট্রোজেন, ও সরি সরি, ওকে, নাইট্রোজেন বের হবে। হ্যাঁ, তাহলে CH3CH2NH2, এখান থেকে আপনি দিয়েছেন হচ্ছে HNO2, এখান থেকে হচ্ছে একটা হবে নাইট্রোজেন প্লাস পানি, আর এই যে পি, বাকিটা হচ্ছে পি। হ্যাঁ, তো এটার সাথে আপনার হচ্ছে যে এই যৌগ, এই অ্যামিনের সাথে এই নাইট্রাস HNO2, এটা দিলে কি হয়, পিটা কি হয়, আপনাকে একটু কমেন্টে বলেন তো দেখি আপনাদের মনে আছে কিনা, যে এই যে CH3CH2NH2 এটার সাথে আপনার হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিলে তখন হচ্ছে এটা কি হবে। হ্যাঁ, এটা কি হবে, নাইট্রোজেন যেহেতু বের হয়ে গিয়েছে, নাইট্রোজেন বের হয়ে গেছে, ধরেন যে এটা আপনি পারলেন না, এটা না পারলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা যদি আপনি না পারেন, নাই পারতে পারেন, দ্যাটস নট আ বিগ ডিল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নাই পারতে পারেন, এখানে হচ্ছে আপনার পানি যেহেতু তৈরি হয়েছে, সো এটা এটা না পারলে আপনার 0.5 হচ্ছে আপনার কাটা যাবে, কোনো সমস্যা নাই। তো এখানে আপনার তৈরি হবে হচ্ছে CH3CH2OH, এই যে অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ, অ্যালকোহল, এই যে এখান থেকে অ্যালকোহল আসবে, OH আসবে, আর বাকি এগুলো থেকে নাইট্রোজেন পানি তৈরি হবে। হ্যাঁ, অ্যালকোহল তৈরি হবে। তাহলে এই যে দেখলেন যে তাহলে প্রথমে এক্স, এক্স হচ্ছে আপনার অনেক কিছু হইতে পারে, মানে এক্স হচ্ছে HCl না দেওয়াই বেটার, ধরেন যে PCl5, PCl3, SOCl2, ZnCl2, অনেকগুলো হতে পারে। হ্যাঁ, তারপর ওয়াই হচ্ছে আপনার KCN, তারপর হচ্ছে এখানে পি হচ্ছে আপনার এই যে অ্যালকোহল, 2 কার্বন বিশিষ্ট ইথানল, কিউ হচ্ছে নাইট্রোজেন, আর H2O। তো এই হচ্ছে বেসিক্যালি বিষয়টা, এই প্রশ্ন সমাধান। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড, এই বিক্রিয়াটির সাম্যাঙ্ক কেসি এর রাশিমালাটি লিখো। সো রাশিমালা লিখতে বলেছে, দ্যাট মিনস হচ্ছে আপনি ওই যে খুব সহজভাবেই আপনি ইয়াটা লিখে দিবেন আর কি, সমস্যা নেই। রাশিমালা মিনস হচ্ছে আপনার ওই যে কেসি এর সমীকরণটা লিখে দিবেন। এখানে হচ্ছে উৎপাদ হচ্ছে SO3, যে স্কোয়ার হবে, মানে এটার হচ্ছে ঘনমাত্রা স্কোয়ার, আর এটা হচ্ছে SO2, এটা স্কোয়ার O2, এই। সো কেসি এর রাশিমালা আপনি ওই যে অন্যভাবেও এটা দেখাতে পারেন, যদি একটু পরীক্ষার হলে সময় পান, তাহলে এই যে O2 এখান থেকে 2SO3, তাহলে এটা হচ্ছে 2 1 0 2 - 2 আলফা 1 - আলফা 2 আলফা, এই যে এটা দিয়েও দেখাতে পারেন। হ্যাঁ, তারপরে এগুলো বসাই দিতে পারেন, আয়তন ভি। আচ্ছা, এই বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকা অবস্থায়, আমাদের যেহেতু দুইটা প্রশ্ন আসছে, আমাদের এটা দেখালেই হবে। বিক্রিয়াটি সাম্যাবস্থায় থাকা অবস্থায় অক্সিজেন ও SO3 এর ঘনমাত্রা দ্বিগুণ করলে নতুন সাম্যাবস্থা কোন দিকে যাবে। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের কিউসিও বের করতে হবে। হ্যাঁ, কিউসি, সাম্যাবস্থায় থাকা অবস্থায় অক্সিজেন এবং SO3 এর ঘনমাত্রা দ্বিগুণ, তো SO3 এর ঘনমাত্রা যদি দ্বিগুণ করেন, তাহলে এখানে 2 গুণ করলে যেটা স্কোয়ার রয়েছে না, সো স্কোয়ারের জন্য এটা আমি অন্য কালি দিয়ে করি তাহলে। হ্যাঁ, দেখেন এই যে স্কোয়ারের জন্য, মানে আমরা হচ্ছে বের করছি কিউসি এর জন্য, এখানে স্কোয়ারের জন্য হচ্ছে আপনার আসবে হচ্ছে, হ্যাঁ, স্কোয়ারের জন্য আপনার আসবে কি, স্কোয়ারের জন্য এখানে 4 আসবে, 4 SO3 স্কোয়ার, আর O2 এর ঘনমাত্রা দ্বিগুণ, সো নিচে হচ্ছে SO2 এটা স্কোয়ার, আর O2 তো দ্বিগুণ করলে এখানে 2 আসবে, তাহলে এটা কাটাকাটি করে আপনার হচ্ছে এখানে এক্সট্রা মানে 2 কেসি আসতেছে। হ্যাঁ, তো আমরা জানি যে কিউসি এটা যদি কেসি এর সমান হয় তাহলে সাম্যাবস্থা, কিউসি যদি হচ্ছে কেসি থেকে বড় হয় তাহলে বিক্রিয়া হচ্ছে সামনে যাচ্ছে। হ্যাঁ, বিক্রিয়া সামনে, আর কিউসি যদি কেসি থেকে ছোট হয় তাহলে বিক্রিয়া হচ্ছে পিছনে যাচ্ছে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে যে বিক্রিয়া কিউসি তো বড়, হ্যাঁ কিউসি বড়, তাহলে বিক্রিয়া সামনে যাচ্ছে, সামনে। হ্যাঁ, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই, সমাধান। স্ফুটনাঙ্কের সংজ্ঞা দাও। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন ছিল, পানিতে দ্রবীভূত অক্সিজেনের সংজ্ঞা, ডিওর সংজ্ঞা দিবেন। ডিওতে কিন্তু একেবারে গ্যাস আকারে অক্সিজেন থাকে। হ্যাঁ, মোল পার লিটার, মিলিগ্রাম পার লিটার বা ppm এককে আমরা ডিও বের করি। WHO অনুমোদিত বিওডি সিওডি সর্বোচ্চ মাত্রা মেবি 6 আর 10। আচ্ছা, স্ফুটনাঙ্কের সংজ্ঞা দাও। স্ফুটনাঙ্কের সংজ্ঞাতে কিন্তু চাপের কথা মেনশন করতে হবে,
আর HF হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ক্লোরাইড থেকে বেশি কেন? পোলার হওয়ার জন্য। সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুব থাকলেও দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য সেটা কম থাকে কেন? এটা আপনারা 9-10 পড়েছেন। এছাড়াও এখানে হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষার হচ্ছে 100% বিয়োজিত হয়, দুর্বলগুলো বিয়োজিত হয় না। সো বিয়োজিত হলে বিক্রিয়া হয়, ওই বিক্রিয়া থেকে যে পানি তৈরি হয় সেই পানিটা আবার বিয়োজিত করতে চলে যায়। তার মানে এখানে হচ্ছে আপনার ওই ইয়াটা লিখতে হবে, হাইড্রেশন এনথালপি, হ্যাঁ ওই জিনিসগুলো লিখতে হবে আর কি, হ্যাঁ দ্রবণ তাপ হাইড্রেশন তাপ এগুলো। নিচের কোনটি বা কোনগুলো আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ সব ব্যাখ্যা করো। CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, ডি অরবিটাল নাই। NaCl হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বলতে এটা তো পানির সাথে হচ্ছে বিক্রিয়া করবে না, এটা হচ্ছে পানিতে বিয়োজিত হয়ে যাবে। SiCl4 আর্দ্র বিশ্লেষণ হবে, ডি অরবিটাল রয়েছে। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করার ফলে সংঘটিত বিক্রিয়াগুলো লিখো। এগুলো হচ্ছে আপনি পাবেন হয়তো ওই যে আমাদের আয়ন শনাক্তকরণ ওইখানে পাবেন আর কি, যে কপার সালফেটের মধ্যে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করলে, কপার সালফেট এটার সাথে অ্যামোনিয়া যোগ করলে, জলীয় অ্যামোনিয়া মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ধরেন, এটা যোগ করলে হচ্ছে আপনার কপার সালফেট থাকবে, আবার কপার হাইড্রোক্সাইড তৈরি হবে, আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে, NH2SO4। এই যে এই যৌগগুলো তৈরি হবে, হ্যাঁ ওকে। আচ্ছা শেষ তাহলে আমাদের 2024-25 সেশনে ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি প্রশ্নের ফুল সমাধান শেষ। আপনারা আমাদের কোর্সের সাথে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের যা যা কোয়ারিজ, যা যা সার্ভিস দরকার, যা যা কিছু দরকার আমাদেরকে বলবেন, আমরা সেই অনুসারে প্রোভাইড করব, সেই অনুসারে আপনারা চেষ্টা করব। কোনো প্রশ্নে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কোনো প্রশ্ন যদি আবার আপনার মনে করেন যে না এই প্রশ্নটা আরও ডিটেলসে সলভ করে দেওয়া উচিত বা এই প্রশ্নটা আরও রিভিউ করা উচিত, আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। সবাই ভালো থাকবেন, সুন্দর মতো প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।